দিস ইজ সৌরচন্দ্রনাথ। ওয়েলকাম টু সৌরভ ব্লগ। আসছিলাম আজকে সিলেটে। মেন উদ্দেশ্য হচ্ছে গাড়ি সার্ভিসিং করতে। তো কপাল ভালো আজকে মানে হচ্ছে সিরিয়ালটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। মোটামুটি 1 ঘন্টার ভিতরেই সার্ভিসিং হয়ে গেছে। যেহেতু আজকে শনিবার ছুটির দিন বা সরকারি ছুটির দিন, তারপরেও হিরো সার্ভিস সেন্টার ছিল তাকে ওদের তো সার্ভিস সেন্টার বা কারণে শনিবারে ছিল থাকে। এই জন্য আমরা যারা চাকরিজীবী তারা শনিবারে সার্ভিসিং করতে মানে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। সকালে অনেক ভিড়। আমার পিছনে আমি এখন দেখতে পাচ্ছি 20টা মোটরসাইকেল, 20টা সিরিয়াল আছে। আমি 4 নম্বরে ছিলাম, তো এর সাথে 4টা গাড়ি খোলা যায়। তাই হচ্ছে দোকান খোলার সাথে সাথে মানে খোলার সাথে সাথেই আমি আমার গাড়িটা ঢুকাতে পারছিলাম। এই জন্য 1 ঘন্টা শেষ হয়ে গেছে। তো চিন্তা করলাম যে কী করা যায়। যেহেতু সিলেট চলে আসছি আর হাতেও টাইম দশটার টাইম আছে, এখনবার অনেক বাকি। তো হুট করে ডিসিশন নিয়ে চলে যাচ্ছে হচ্ছে দিয়ে পাগল হাসানের বাড়ি। এই আধুনিক যুগে একটা ক্ষণজন্মা ইয়ং বাউল শিল্পী, এরপরে হচ্ছে গীতিকার, সুরকার আসলে খুব কমই আছে পাগল হাসান ভাইয়ের মতো। ওনার অসংখ্য গান আমি প্রথম ওনাকে চিনতাম না। ওনার একটা গান আমার খুবই ফেভারিট ছিল, যে আমার বাড়ি রইল নাইতো আমার বাড়িতে বস্তুরি বস্তুরিতে গানটি নাইনি বাঙালি মতো। এটা পাগল হাসানের লিখে গান। আমি ওই সময় আসলে ওনার চোখের দিকে ওনার নাম ছিল গানের মধ্যে, কিন্তু ওই পাগল হাসান বলতে যে এই পাগল হাসান তো আমি আসলে বুঝতাম না। পরবর্তীতে আস্তে যখন উনিও আসলে জনপ্রিয়তা পেতে থাকেন, যখন চিনা হলো, তখন উনপঞ্চ উপজেলা অডিটোরিয়ামে একটা অনুষ্ঠান ছিল, মেবি সার্ভিসের মার্চে বা এইরকম কোনো কিছু। তখন পাগল হাসান এর কথা বলা ছিল গোলাপগঞ্জ উপজেলার নিয়মিত শিল্পী ছিলেন পাগল হাসান। তো সেই সুবাদে পাগল হাসান ভাইকে চিনা। তো এখন যাচ্ছি হচ্ছে পাগল হাসান ভাইয়ের বাড়িতে। আর এখন বর্তমানে আমি আসি হচ্ছে যে শুক্রবাজার লামাকাজির মধ্য জায়গা রোডে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ক্যামেরা অন করছি এখনই, কারণ সামনে সেই বিখ্যাত লামাকাজি ব্রিজ, এটা আমার চেষ্টা নিয়ে আসতেছে। তো দেখতেই তখন আর কত হবে আরও, হয়তো আমার ক্যামেরা থেকে এত ভালো না, যার কারণে নয়েজ পাবেন। তো তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এগুলো আসলে আমি কোনো প্রফেশনাল মতো ব্লগার না, বা ব্লগিংটা আমার পেশাও না। আমি একজন ব্যাংকার। আর শুধু ভিডিও ধারণ করি হচ্ছে গিয়ে শুধু স্মৃতিটা রাখার জন্য। আর অলওয়েজ আমার ওই ছোটোবেলা থেকে ঘুরে বেড়ানোটা আমার হচ্ছে একটা শখ, হবি। মানুষের অনেক শখ থাকে, আর আমার শখ হচ্ছে ঘুরে বেড়ানো। নিত্য নতুন জায়গায় যাবো, নিত্য নতুন জায়গা দেখবো, ঘুরবো, এটাই হচ্ছে কি আমার শখ। তো আর হেয়ার দিয়ে ভিডিও করে রাখি হচ্ছে গিয়ে শুধু স্মৃতিটা রাখার জন্য। অনেক সময় দেখা যায় যে ভিডিও করতে করতে অনেক মেমোরি জায়গা হয় না। কম্পিউটার ছিল, কম্পিউটারেও মানে যে আমার মেমোরি কম পড়ে যায় এইরকম আর কি। তো চিন্তা করলাম যে এটা আসলে একটা ফেসবুক আইডি খুলে ওই আইডিতে যদি আপলোড দিয়ে রাখি, তাহলে যদি আইডিটা হ্যাক না হয় তাহলে আজীবনই থাকবে। এই জন্য আর কি ভিডিও করে। তো যদি ভালো লাগে লাইক করতে পারেন, না করলেও সমস্যা নাই। মানে আমি যে লাইক করতেই হবে বা লাইক
কাছাকাছি চলে আসছে নাকি। আর বাংলাদেশের রোড তো জানেই না, একটু চক্রান ছিল না থাকলে এই রোডের ভিতরে হুন্ডার বাস, ট্রাক, ট্র্যাক্টর, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, এরপরে দেখো মানে বাংলাদেশ হচ্ছে আজব দেশ। আর আজব রোড ব্যবস্থা সব জায়গায় আজব, মানে বিশ্বের ওই যে সপ্তম আশ্চর্য বলে না, সপ্তম আশ্চর্য হচ্ছে বাংলাদেশ। মানে যেই জায়গায় যাবেন, যেই সেক্টরেই যাবেন, যেই জায়গায় যাবেন, আপনাকে আশ্চর্য হতেই হবে। তাকে খুব বড়ো বড়ো যারা আছেন কর্তৃপক্ষ তাদের নির্দেশনা দিত, আমি সাধারণ পাবলিকের নাম আমাদের চলবে, সবারও চলবে। তো দেখতেই পারছেন আসলে দ্বিতীয় সরকারের মতো কপিরাইট ইস্যু চলে আসছে। পাগল হাসান ভাইয়ের একটা গান আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি, কিন্তু কপিরাইট ইস্যু চলে আসছে। তখন তো আবার সবাই গান ইউজ করতে পারে না কপিরাইটের কারণে। ওখান থেকে একটা সুন্দর লাগে, কিন্তু রাস্তাটা সুন্দর জন্য একটা কথা বলে যে দুইটা আর আমাদের যতক্ষণ জায়গা মানে যে বাইক চালায় বা বাস চালায় সবাই শেখেছে, আমার কিন্তু সবাই শেখেছে, কারণ কথা বলতে কেউ কম করে না, কিন্তু নিয়ম মানার জন্য আজকে কেউ হয় না। MR খান, আজকে হয়তো দেখতে হবে যে MR খান মানে মিনিংটা কী। এই যে এনা পরিবহন হচ্ছে সুনামগঞ্জ থেকে সিলেট হয়ে এটা বাসায় নোয়াখালীতে যাবে। MR খান MA খান, সরি সরি আপনাদের এই জিনিসটার নাম হচ্ছে MA খান লামাকাজি অ্যাডমিরাল MA, তাহলে হয়তো আপনারা বুঝতে দেখতে অনেক সুন্দর থেকে। আর এটা হচ্ছে গিয়ে আর এখানে হচ্ছে গিয়ে আমি যখন অবস্থায় যেতে চাকরি করতাম তখন সেখানে আসা হয়েছে এই রাস্তার রাস্তা আপনারা দেখছেন হচ্ছে রাস্তার যে বামের দিক হচ্ছে গিয়ে আপনার বিশ্বনাথ, আর ডান দিক হচ্ছে গিয়ে আপনার সাথে। আমি যখন প্রথম আসি তখন আসলে বুঝতে পারি না যে এটা এই রোডটা হচ্ছে বিশ্বনাথ। আর এখানে এখনও ফুল দিতে হয়। আর এই ফুলের বিষয়ে কী বলবো, এটা বাংলাদেশের একটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয়। এই ব্রিজটার মানে কত ব্রিজে যে টাকা উঠলো এটা জানি না, সরকারের রাজস্ব খাতে কত টাকা জমা হয়, কিন্তু আসলে আমার জানা মতো এটা হচ্ছে লিজ চলতেছে এখন। 50% তো মেবি মনে হয় রাজস্ব খাতে, বাংলাদেশ সরকারের রাজস্ব খাতে জমা হয় না এই টুলটা। এটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের খুবই খারাপ একটা জিনিস এই টুলগুলো। কিছুদিন সরকারের রাজস্ব খাতে জমা হয়, এরপরে মানে আর কি ওই যে স্থানীয় প্রভাবশালী বড় বড়
সরকারকে দেয় 2 টাকা, বাকি 8 টাকা ওর পকেটে। তো পোস্ট লাগাইয়ে 5 টাকায় বাকি 5 টাকা ওর পকেটে। আর প্রতিদিন এই যে রোড প্রতিদিন কত গাড়ি আসা যাওয়া করতেছে, শুধু বাইকের জন্য ফ্রি আর সবার জন্যই টাকা দিতে হবে। তো আমাদের কর্তৃপক্ষের আসলেই দৃষ্টি দেওয়া দরকার এইখান থেকে যদি এই টাকাটা সম্পূর্ণ যদি রাজস্ব খাতে জমা হইতো তাহলে কত টাকা, কেন লিজ দেওয়া লাগবে কেন? আমাদের তো জনগণ আউটসোর্সিং করে তো জনগণ লিজ দিয়ে এটা চালানো। আরেকটা হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করি, যতদিন আমি গত বৃহস্পতিবার আমি রেলে গেছিলাম কিলোমিটার বলতে নিই আপনাদের সাথে রিলস ভিডিও শেয়ার করছি। তো এটা হচ্ছে যে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই রেল খাত আমাদের আমার জানা মতো প্রতি বছর কোটি কোটি টাকা লস দিতেছে, কোটি টাকা লস দিতেছে। কিন্তু আমি আজ পর্যন্ত একটা ফুটফুট টিকেট ঘটনা বলি, সিলেট টু ফুলেও টিকিট কাটতে হয় 3 দিন আগে, না হলে স্ট্যান্ডিং টিকিট। আমি এখন পর্যন্ত একটা দিন রেল পেলাম না যে রেলটা খালি যাচ্ছে, সম্পূর্ণ বোরা, এমনকি দাঁড়ানোর জায়গাটাও থাকে না। এসি ফার্স্ট ক্লাস এসির কথা বলতে পারতেছি না, কিন্তু আমি সাধারণ সিটের কথা বলছি। আমাদের বাংলাদেশের তো সাধারণ সিটি যেটা সুবন চেয়ার, আগে তো সুবন ছিল, এখন সুবন নেই, সবই সুবন চেয়ার হয়ে গেছে। ওইখানে আমি এখন পর্যন্ত কোনোদিন সেই একটা সিটে থাকা যাইতে দেখিনি। তাহলে লস কেন? রুম অ্যাটেন্ডেন্স নিয়োগ দিয়ে রাখছে, সিটি নিয়োগ দিয়ে রাখছে, আরও সিটি, এরা কি ওই কামরার দিকে আসেই না বললে চলে। তদারকি যে কতটা দুর্বল, আমি একটু একটা ছোট্ট চাকরি করি, ওইখানেও তদারকিটা ঠিক হার্ড, আপনি ডিউটি করতেই হবে, বায়োমেট্রিক অনেক কিছু দিয়ে রাখছে। কিন্তু কেন জানি না রেলের তদারকিটা একটু খারাপ কেন? এরা যে একটা সিট রুম অ্যাটেন্ডেন্স প্রত্যেক কামরাতেই কিন্তু অ্যাটেন্ডেন্স থাকে, কিন্তু আমি আজ পর্যন্ত কোনো অ্যাটেন্ডেন্সকে কামরাতে দেখি। ওরা তাকে ওদের একজন 3 জন মিলে টাকাতে প্লেস করতে, টিকিট প্লেস করার একটু ব্যস্ত। তো আসলে এগুলোতে আমাদের সরকারে যেই বসেন না কেন, আপনাদের আসলেই দৃষ্টি দেওয়া দরকার এই রেলগুলোতে বা এই সেক্টরগুলোতে। আপনারা হয়তো জানেন কি রাখেন না জানি না, বাংলাদেশ সরকারের কিন্তু কোটি টাকা রাজস্ব পাখি দিকে নিয়ে চলে যাচ্ছে এই সাধারণ কর্মচারীগুলো। রেলে পরিবহন সেক্টর, এই যে বিআরটি, আমার যে বাইকের কাগজ করতে আমরা যাই, এটা কথা আছে বিআরটি এর অফিসার বা সাধারণ যেই আছে, ওরা পট্টা দিয়ে টাকা নিয়ে বাজাতে যায় কেন? এই বেড়ার পিছনে ইএমআই